হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মিশন সায়েন্স। চলো আজ আমরা দেখে নেবো সেকেন্ড সামেটিভের জন্য ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। দেখো, এই এমসিকিউ পার্টটা যদি তুমি ভালো করে না করো তাহলে কিন্তু তুমি কখনোই 40-তে 40 পেতে পারবে না। তার কারণ হচ্ছে এমসিকিউ কখনো কখনো 2-3 মার্কস কেটে যায়, তো তখনই তোমার মার্কসটা 37-38-এ গিয়ে থেমে যাবে। কিন্তু তোমাকে যদি 40-এ 40 পেতেই হয় তাহলে তোমাকে এমসিকিউ কিন্তু প্রত্যেকটা ভালো করে করতে হবে। দেখো, বাকি কোশ্চেন গুলো যেগুলো বড় কোশ্চেনের পার্ট আছে সেগুলো তো সাজেশন থেকে আসছেই, কিন্তু এমসিকিউটা তোমাকে যদি খুব ভালো করে না করতে পারো তাহলে কিন্তু খুব অসুবিধা। চলো তাহলে আমরা দেখে নিই সেরকম পরীক্ষা যেগুলো আসবে সেরকম কিছু এমসিকিউ আজকে। প্রথম কোশ্চেনটা কি বলেছে, দেখো পেজ নাম্বার 30-এ, বই খোলো তোমরা, বইয়ে দেখো পেজ নাম্বার 30-এর 12-এর এর একের অঙ্কটা কি বলেছে। এটা একটা দ্বিঘাত সমীকরণের অঙ্ক। এখানে কি বলেছে দেখো, 1 নম্বর অঙ্ক আমাদের, ঠিক আছে? কত? পেজ নাম্বার 30-এর 12-এর এর একের অঙ্কটা, ঠিক আছে? কি বলেছে, x² - 6x + 2 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, তাই তো? কি বলেছে, x² - 6x + 2 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, বুঝতে পারছো তোমরা? এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। তো আমরা কি জানি বীজদ্বয়ের সমষ্টি কি? ফর্মুলা তো আমরা জানি বীজদ্বয়ের সমষ্টির, কি বলো? বীজদ্বয়ের সমষ্টি সমান কত? আমরা জানি -b/a, তাই তো? এখানে b কি আর a কি তোমরা দ্বিঘাত সমীকরণের সময় দেখেছো। b হচ্ছে এই যে কোএফিসিয়েন্টটা, x এর যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে b, এটাকে আমরা বলি b, ঠিক আছে? আর x² এর যে কোএফিসিয়েন্ট এখানে যেটা থাকে সেটা হচ্ছে a, ক্লিয়ার? আর এটা তো c, বুঝতে পেরেছো? তাহলে বীজদ্বয়ের সমষ্টি কি? -b/a। তাহলে মাইনাস, এখানে b কত? এই সমীকরণটা b কত? b দেখো -6, -6 বসালাম। আর a কত? a হচ্ছে 2, তাহলে কত? মাইনাসে মাইনাসে প্লাস 6/2 = কাটাকাটি করলে কত হচ্ছে? 3। দেখো 3 হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত হবে? 3। দেখো কোন অপশনটা কারেক্ট, দেখো সি এর অপশনটা হচ্ছে কারেক্ট, যেখানে তোমার অপশন আছে 3, ঠিক আছে? এটাই হবে তোমার অ্যান্সার, ক্লিয়ার? বোঝা গেছে? এখানে দেখো বীজদ্বয়ের সমষ্টি দিয়ে দিয়েছে। আর একটা আসতে পারে কিন্তু বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফলের ক্ষেত্রে কি হয়? বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা তোমাকে এখানে আমি বলে রাখছি, c/a = কি হয়? বীজদ্বয়ের গুণফল, ঠিক আছে? বীজদ্বয়ের গুণফল যদি দিয়ে দেয় তোমাকে কি বার করতে হবে? c/a। তখন c = এটা আর a = এটা। x² এর যে কোএফিসিয়েন্ট আছে সেটা a, আর যেটা কনস্ট্যান্ট টার্ম সেটা c, ক্লিয়ার? চলো চলে যাই আমাদের নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলেছে, তোমরা পেজ নাম্বার 184 খোলো, বুঝতে পেরেছো? পেজ নাম্বার 184, পেজ নাম্বার 184 হলো। পেজ নাম্বার 184-র 15-এর এর 4-এর অঙ্কটা কি বলেছে। পেজ নাম্বার 184-র 15-এর এর 4-এর অঙ্কটা পড়ো তোমরা। পেজ নাম্বার 184-র 15-এর এর 4-এর অঙ্কটা কি বলেছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9। দুটো নিরেট গোলক আছে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তোমাকে দিয়ে দিয়েছে, তাই তো? কি বলেছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9। 16:9 দিয়েছে আমাদের 2 নম্বর অঙ্ক এটা। বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, বক্রতলের ক্ষেত্রফল সমান কত আমরা জানি, বলো? বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা পড়েছি। কি ছিল গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা? 4πr², তাই তো? দুটো গোলক, তার বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তোমাকে দিয়ে দিয়েছে 16:9। তাদের আয়তনের অনুপাত কত? তাহলে তোমাকে কি বলেছে, আয়তনের অনুপাত চেয়েছে, তাই তো? আয়তনের অনুপাত চেয়েছে। আয়তনের তোমার ফর্মুলা কি আছে, বলো? আয়তনের ফর্মুলা, আমাদের আয়তনের ফর্মুলা কি আছে? আয়তনের ফর্মুলা, গোলকের আয়তনের ফর্মুলা কি বলো? 4/3πr³, ক্লিয়ার? এবার দেখো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তোমাকে দিয়ে দিয়েছে, তাহলে কি
আমরা এরম লিখতে পারি তো 4πr1 স্কোয়ার, মানে এটা হচ্ছে প্রথম যেটা আছে গোলক তার ব্যাসার্ধ হচ্ছে r1 বাই 4πr2 স্কোয়ার, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে r2। এই দুটোর অনুপাত কত দিয়ে দিয়েছে? 16:9। এটাই তো বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা, তাই তো? একটাতে r1 হচ্ছে ব্যাসার্ধ, একটা r2 ব্যাসার্ধ। তাহলে আমাদের কি থাকছে? r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার ইকুয়াল টু 16/9। তাহলে আমরা কি লিখতে পারি? r1 বাই r2 ইকুয়াল টু কি? √অফ 16/9। তার মানে কত? 4/3। তাহলে কি হলো? প্রথম বৃত্তের প্রথম গোলকের ব্যাসার্ধ r1 4, r2 3। এটা সেন্টিমিটার, মিটার যে কোনো অনুপাতে হতে পারে, ঠিক আছে? তাহলে r1 বাই r2 আমরা পেয়ে গেছি। আমাদের এখানে কি বার করতে হবে? আয়তনের অনুপাত। তাহলে আয়তনের অনুপাত আমরা কি লিখবো? ইকুয়াল টু 4/3, দেখো অনুপাত হিসাবে আসবে এটা, 4/3 পাই এখানে r1 এর কিউব, আর একটা বৃত্ত কি আছে তার, সেটাও 4/3 পাই r2 কিউব। আমরা সিম্পলি এখানে 4/3 কাটবো, পাই পাই কাটবো। r1 এর ভ্যালু কত? দেখো r1 এর ভ্যালু আমরা এখানে পেয়ে গেছি 4 এর হোল কিউব। r2 কত? r2 এর ভ্যালু দেখো এইটা 3 এর হোল কিউব। তার মানে কত আসছে? 4 4 16, 4 16 64, 64 বাই 3 3 9, 3 9 27। তাহলে অনুপাত কত বেরোচ্ছে আমাদের? 64:27। এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? প্রথমে আমরা ক্ষেত্রফলের অনুপাত থেকে r1 r2 বার করে নিলাম, সেই r1 এর r2 ভ্যালুটা আয়তনের অনুপাতে বসিয়ে দিলাম। ক্লিয়ার? দেখো 64/27 কোন অপশনে আছে? দেখো 64/27 আছে অপশন এ তে। তাহলে অপশন এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো আমরা চলে যাই আমাদের নেক্সট অঙ্কে। দেখো আমাদের নেক্সট অঙ্ক কি আছে? পেজ নাম্বার 197 খোলো তোমরা। পেজ নাম্বার 197 এর 16 এর 3 এর অঙ্কটা। এটা হচ্ছে পেজ নাম্বার 197 এর 16 এর 3 এর অঙ্কটা। দেখো অঙ্কটা পড়ো, কি বলেছে? x ভ্যারিসেস y, মানে কি? x সমানুপাতিক y, তাই তো? x সমানুপাতিক y দিয়েছে। আমরা প্রথমে সমানুপাতিক y যখনই দেখছি তখন আমাদের মনে কি আসছে? সমানুপাতিক তুলতে গেলে কি করতে হয়? সমানুপাতিকের জায়গায় আমরা যখন ইকুয়াল টু করি তখন কি করতে হয়? x যেরকম থাকে থাকে, সমানুপাতিকের জন্য একটা কনস্ট্যান্ট টার্ম আছে, তাই তো? k ইন্টু ওয়াই, এটা তো হয়। সমানুপাতিক তুলতে গেলে আমাদের ইকুয়াল টু যদি করি সমানুপাতিকের জায়গায়, তাহলে একটা কনস্ট্যান্ট টার্ম k চলে আসে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? তারপর কি বলেছে? y ইকুয়াল টু 8 যখন x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 8 যখন x ইকুয়াল টু 2, তাই তো? তাহলে আমরা এখানে বসিয়ে দিই x আর y এর মান। x কত? 2 ইকুয়াল টু k ইন্টু y এর মান কত? 8। তার মানে k ইকুয়াল টু কত হচ্ছে বলো তোমরা? k ইকুয়াল টু কত হচ্ছে? 2/8। তার মানে কত? কাটাকাটি করলে 1 আর এটা 4, তার মানে 1/4 আসছে। k এর ভ্যালু 1/4 এলো। এরপর কি বলেছে দেখো, এরপর পড়ো ভালো করে। কি বলেছে? বলেছে y ইকুয়াল টু 16 হলে x এর মান কত? আমাকে কি বলে দিয়েছে? y ইকুয়াল টু 16, তাহলে x ইকুয়াল টু কত, তাই তো? তাহলে আমি কি করব? আমি তো একটা রিলেশন জানি এখান থেকে, এখানে বলে দিয়েছিল তোমাকে মানটা। আমি তো একটা রিলেশন যেটা জানি সেটা হচ্ছে এইটা, x ইকুয়াল টু ky। আমি এখানে এবার বসিয়ে দেবো। x এর ভ্যালু আমরা জানি না, k এর ভ্যালু আমরা জানি। k এর ভ্যালু আমাদের বেরোলো কত? 1/4 ইন্টু y এর ভ্যালু কত? 16, কাটলাম 4 দিয়ে, তাহলে কত হলো? x এর ভ্যালু কত এলো? 4। এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। দেখো তোমার কোন অপশনে আছে? অপশন নাম্বার বি এ আছে 4। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কত? পেজ নাম্বার 30 খোলো। পেজ নাম্বার 30। ঠিক আছে, দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ অঙ্ক। পেজ নাম্বার 30 এর কত অঙ্কটা? পেজ নাম্বার 30 এর দেখো 12 এর 4 অঙ্কটা, 12 দাগের এর 4 অঙ্কটা। ঠিক আছে, এইটা আমাদের কত নম্বর অঙ্ক? 4 নম্বর অঙ্ক। দেখো পড়ো অঙ্কটা। দেখো 4 অঙ্কটা কি বলেছে? 4 অঙ্কটা বলেছে দেখো
একটা তোমাকে দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মটা দিয়ে দিয়েছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0। এটা তো আমরা জানি। এখানে কি বলেছে এবার অঙ্কে? অঙ্কে দেখো বলেছে তোমাকে সমীকরণের বীজদ্বয় সমান হলে, তাহলে অপশন এ বি সি ডি দিয়ে দিয়েছে, যেখানে সি এর ভ্যালু আমাদের বার করতে হবে, তাই তো? এবার দেখো এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, তাই তো, বীজদ্বয় সমান, এই শর্তটা ফলো করতে গেলে কি হয়? দেখো এই শর্তটা ফলো করতে গেলে আমাদের দেখতে হয় যে নিরূপক ইকুয়াল টু কি হয়, নিরূপকের ভ্যালু 0 হতে হয়, এই শর্তটা তবেই আসে এখান থেকে। নিরূপকের ভ্যালু যদি 0 হয় তখনই কোনো সমীকরণের মানে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হয়। তাহলে আমরা জানি নিরূপক মানে কি? নিরূপক হচ্ছে দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি কেই বলে নিরূপক, এই টার্মটাকেই বলে তো নিরূপক। বি স্কোয়ার মাইনাস ফোর এসি এইটাকে কি হতে হবে? 0 হতে হবে। তাহলে আমরা দেখি এখানে এই যে বি আছে, বি হচ্ছে এক্স এর যে কনস্ট্যান্ট, আর এ তো জানোই তোমরা এক্স স্কোয়ারের কনস্ট্যান্ট, আর সি হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে এখান থেকে তোমাকে বার করতে হবে যে সি এর ভ্যালু কত, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি? ফোর এসি ইকুয়াল টু বি স্কোয়ার, তাই তো? ফোর এসিটা এদিকে চলে গেল, তার মানে ফোর এসি ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে সি এর ভ্যালু কত? বি স্কোয়ার মাইনাস ফোর এ। এটা হয়ে গেল তোমার অ্যান্সার। ক্লিয়ার? দেখো কোন অপশনে আছে? অপশন নাম্বার ডি তে আছে। দেখো অপশন নাম্বার ডি টা তাহলে হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝতে পেরেছো? চলো দেখে নিই আমরা আমাদের নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো পেজ নাম্বার 205। তোমরা তোমাদের বইয়ে পেজ নাম্বার 205 খোলো। পেজ নাম্বার 205, 205-এ কি অঙ্কটা আছে পড়ো। খুলেছো তোমরা পেজ নাম্বার 205? দেখো পেজ নাম্বার 205-এ 16-র 5-এর দাগের অঙ্কটা, যেগুলো এমসিকিউ আছে 16-তে 16-র 5-এর অঙ্কটা। পেজ নাম্বার 205-এর 16-র 5-এর অঙ্কটা, ঠিক আছে? 16-র 5-এর অঙ্কটা, তাই তো? কি বলেছে? পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। মানে একজন মানুষ পল্লবী, সে কিছু টাকা কিছু মাসের জন্য একটা ব্যবসায় নিয়োজিত করছে। আরেকজন আছে রাজিয়া, সেও তার কিছু অ্যামাউন্ট একটা ব্যবসায় কিছু সময়ের জন্য ইনভেস্ট করছে। ঠিক আছে, বোঝা গেছে? কি বলেছে? লাভ্যাংশের অনুপাত বার করতে হবে, তাই তো? কে কত টাকা ব্যবসাটা করে টাকা ইনভেস্ট করলো, তারপর শেষে যখন লাভ পাবে সেই লাভের কে কত অনুপাত পাবে। বোঝা গেছে? তাহলে কি বলেছে? পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, তাই তো? তাহলে আমরা প্রথমে কি দেখে নেব? পল্লবীর মূলধন কত? পল্লবীর মূলধন কত? 500 টাকা ইনভেস্ট করেছে, কত? 9 মাসের জন্য। তাহলে কত হচ্ছে? 4500 টাকা। ক্লিয়ার? আর কি বলেছে? আর একজন আছে রাজিয়া, রাজিয়ার মূলধন কত? বললো তোমরা রাজিয়া, রাজিয়ার মূলধন কত? 600 টাকা 5 মাসের জন্য সে নিয়োজিত করেছে। দেখো এ কিন্তু 100 টাকা বেশি নিয়োজিত করেছে, ঠিক আছে? কিন্তু 5 মাসের জন্য, এ করেছিল 9 মাসের জন্য, কিন্তু রাজিয়া করেছে 5 মাসের জন্য। তাহলে কত হচ্ছে? 5 6 30, 3000 টাকা। পল্লবীর মূলধন হলো 4500 টাকা, রাজিয়ার মূলধন হলো 3000 টাকা। এই পর্যন্ত বোঝা গেছে? এবার আমরা কি জানি? লাভ্যাংশের অনুপাত। কোনো ব্যবসা করে যখন বছরের শেষে লাভ হয় তখন লাভ্যাংশের অনুপাত কিসের অনুপাতে আমরা পাই বলো? যে যত টাকা ইনভেস্ট করেছে, কেউ বেশি টাকা ইনভেস্ট করলে সে লাভ পাবে বেশি, কেউ কম টাকা ইনভেস্ট করলে সে কম লাভ পাবে। তাহলে আমরা লাভ্যাংশের অনুপাত দেখে নেব। লাভ্যাংশের অনুপাত কত? লাভ্যাংশের অনুপাত আমরা কি লিখব? পল্লবী ইস টু রাজিয়া ইকুয়াল টু কত হচ্ছে? 4500 ইস টু 3000। কত হচ্ছে? কাটো, 0 0 কাটো, 3 15 45, 3:2। দেখো 3:2 কোন অনুপাতে আছে?
দেখো 3:2 কোন অপশানে আছে, সেটা হবে অ্যান্সার। দেখো 3:2 আছে, অপশন নাম্বার এ তে আছে, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এটা ছিল অংশীদারি কারবারের অঙ্ক। অংশীদারি কারবার থেকে তোমাদের মেনলি বড় কোশ্চেন আসবে, কিন্তু কোনো কোনো স্কুলে এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, চলো দেখে নিই আমরা আমাদের নেক্সট অঙ্কটা। কত, পেজ নাম্বার 219। পেজ নাম্বার 219 খোলো তোমরা, 11 এর 2 অঙ্কটা। ঠিক আছে, পেজ নাম্বার 219-এর 11-এর 2 অঙ্কটা। দেখো তোমরা অঙ্কটা পড়ো, কি বলেছে। বলেছে দেখো, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। দুটো বৃত্ত আছে, দুটো বৃত্ত পরস্পরকে কি করেছে, সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তার মানে কিরকম ব্যাপারটা, দেখো দুটো বৃত্ত আছে, এইটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র এটা, আর একটা বৃত্ত আছে পাশে, সেটা কি করেছে, এই সি বিন্দু মানে এই যে বিন্দুটা, এটা হচ্ছে সি বিন্দু, এখানে বহিঃস্পর্শ করেছে। আর কিছু বলেনি। এর পর পরও কি বলেছে, একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। একটা সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শক মানে কি, দুটো বৃত্তেরই সে কমন স্পর্শক। তার মানে এই বৃত্তটাকে এখানে এ বিন্দুতে ছেদ করেছে, এই বৃত্তটাকে এখানে বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা হলো একটা সাধারণ স্পর্শক। এ বি, এ আর বি বিন্দুতে ছেদ করেছে দুটো বৃত্তকে। তাহলে কি বলেছে, এ সি বির মান কত, অ্যাঙ্গেল এ সি বি, এটা হচ্ছে সি, তাহলে অ্যাঙ্গেল এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি, এই কোণটার মানটা কত, তোমাকে এইটা চেয়েছে, অ্যাঙ্গেল এ সি বির মান কত। দেখো আমরা জানি, উপপাদ্যের সূত্র থেকে আমরা এটা জানি যে অ্যাঙ্গেল, এই যে মাঝের অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা কত, এটা হয় 45 ডিগ্রি। ঠিক আছে, আর এই যে পাশের অ্যাঙ্গেলটা, এটা একই অ্যাঙ্গেল, যেহেতু এই বড় কোণটার এটা হচ্ছে সমদ্বিখণ্ডক, এই অ্যাঙ্গেলটাও হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি সমান কি, 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি ইকুয়াল টু কত হচ্ছে, 90 ডিগ্রি। দেখো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। দেখো কোন অপশানে আছে 90 ডিগ্রি, অপশন নাম্বার ডি তে আছে, তাই তো, অপশন নাম্বার ডিটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্ক। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক তোমরা পেজ নাম্বার খোলো, হচ্ছে পেজ নাম্বার 277, পেজ নাম্বার 277, 14-এর 3-এরটা। ঠিক আছে, 14-এর 3-এরটা, 14-এর 3-এরটা খোলো, তাহলে কত হলো, এটা 7-এর দাগের অঙ্ক। পেজ নাম্বার কত বললাম, 277, 14-এর 3-এরটা, 277, 14-এর 3-এরটা। দেখো তোমরা ভালো করে পড়ো এই অঙ্কটা, কি বলেছে। বলেছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। দেখো তোমাকে একটা সুষম ষড়ভুজ বলেছে, এবার আমাকে বুঝতে হবে সুষম ষড়ভুজ মানে কি। দেখো সুষম মানে কি, যার প্রত্যেকটা কোণের মান সমান, তাই তো। সুষম ষড়ভুজ, ষড়ভুজ মানে 6টা বাহু, ষড় মানে 6, তাহলে এই একটা বাহু 1 2 3 4 5 6, আর এই যে অ্যাঙ্গেল গুলো আছে প্রত্যেকটা কোণের মান সমান। ঠিক আছে, এটা হলো একটা সুষম ষড়ভুজ। তাহলে কি বলেছে, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান, এই যে অন্তঃকোণ গুলো বললাম প্রত্যেকটা সমান, এই অন্তঃকোণের মান কত বার করতে বলেছে। দেখো এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথমে কি জানতে হবে, প্রথমে আমাদের বহিঃ কোণটা জানতে হবে। দেখো আমরা কি জানি, বহিঃ কোণ সমান কত, বহিঃ কোণ সমান হচ্ছে 360 বাই বাহুর সংখ্যা, এন হচ্ছে আমাদের বাহুর সংখ্যা। ঠিক আছে, এখানে কি বলে দিয়েছে অঙ্কে, অঙ্কে বলে দিয়েছে, দেখো এন এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে, সুষম ষড়ভুজ মানে এন এর ভ্যালু হচ্ছে, ষড়ভুজ মানে 6, তাই তো। তাহলে আমরা এন এর ভ্যালু 6 বসিয়ে দেবো এখানে, 360/6 মানে কত হচ্ছে 60 ডিগ্রি। এক একটা বহিঃ কোণের মান তোমার হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে এক একটা অন্তঃকোণের মান কত হবে বলো তোমরা,
এক একটা অন্তঃকোণের মান কত হবে? অন্তঃকোণ সমান কি হয়? 180 ডিগ্রি মাইনাস বহিঃ কোণ। এটা নিশ্চয়ই তোমরা জানো, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে কত হচ্ছে? 120 ডিগ্রি। এটাই তো আসছে এক একটা অন্তঃকোণের মান। তাহলে তোমাকে কি বলেছে অঙ্কটায়? অঙ্কটায় দেখো তোমাকে বলেছে যে প্রত্যেকটা অন্তঃকোণের বৃত্তীয় মান কত। তাহলে আমাদের বৃত্তীয় মান বার করতে হবে। এর বৃত্তীয় মান কত? 120 ডিগ্রি ইন্টু বৃত্তীয় মান বার করতে গেলে আমাদের কি জানি? পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। দেখো এটা কাটাকাটি করো, 2 দিয়ে হচ্ছে 6, 2 দিয়ে হচ্ছে 9, 3 তিরিককে 9, 3 দুগুণে 6, তার মানে কত হচ্ছে? 2π/3। এটাই হচ্ছে বৃত্তীয় মান। দেখো কোন অপশানে আছে 2π/3? বলো তোমরা। অপশন নাম্বার বি তে আছে, দেখো তোমাদের 2π/3। এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বৃত্তীয় মান বার করতে বলেছে বলে π/180 ডিগ্রি আমরা গুণ করলাম। ঠিক আছে, চলো আমরা চলে যাই আমাদের নেক্সট অঙ্ক। দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, তোমরা পেজ নাম্বার খোলো 266, 17 এর 2 এর অঙ্কটা। পেজ নাম্বার তোমরা 266 খোলো, ঠিক আছে? পেজ নাম্বার 266 17 দাগের এর কত অঙ্কটা বললাম? এর 3 এর অঙ্কটা। 17 এর 3 এর অঙ্কটা কি বলেছে অঙ্কটা? অঙ্কটা তোমরা পড়ো। বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি একই দৈর্ঘ্য বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেন্টিমিটার। একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে আর একটা লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার শঙ্কুটাকে গলিয়ে একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হচ্ছে। চোঙের উচ্চতা তোমাকে বলে দিয়েছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো একটা তোমার কাছে কি আছে? লম্ববৃত্তাকার শঙ্কু আছে। ঠিক আছে, লম্ববৃত্তাকার শঙ্কুর এইটা কি? এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ। এখান থেকে কি করতে হবে? তোমাকে একটা একটা চোঙ বানাতে হবে, তাই তো? চোঙের এইটা হচ্ছে হাইট, আমরা জানি। এটা হচ্ছে এইচ। এইটা থেকে গলিয়ে তোমাকে একটা চোঙ বানাতে হবে। চোঙ বানানোর সময় কি বলেছে? তোমাকে অঙ্কে বলে দিয়েছে চোঙের দৈর্ঘ্য, তাই তো? চোঙের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? দেখো চোঙের দৈর্ঘ্য বলেছে 5 সেন্টিমিটার। এইচ হয়ে যাচ্ছে তোমার 5 সেন্টিমিটার। দেখো আমাদের কি করতে হবে? এই শঙ্কুটা গলিয়ে আমাদেরকে একটা চোঙ বানাতে হবে। তো শঙ্কুটা গলায় যদি আমরা, তাহলে কি পাবো? শঙ্কুটা গলিয়ে একটা মেটাল পাবো কিছুটা পরিমাণ। তাহলে ওই শঙ্কুটা যে গলিয়ে যে মেটালটা পাবো সেটা কি? সেটাই তো শঙ্কুর আয়তন। তাহলে দেখো আমরা কি লিখবো? আমরা লিখবো শঙ্কুর আয়তন ইকুয়াল টু কত? বলো শঙ্কুর আয়তন কত? শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে শঙ্কুর আয়তনের ফর্মুলা। আর কি জানি? আর আমরা জানি চোঙের আয়তনের ফর্মুলা। বলো কত? চোঙের আয়তন কত? বলো। পাই আর স্কোয়ার এইচ। দেখো আমরা তাহলে কি লিখতে পারি? এই যে শঙ্কুর আয়তন ইকুয়াল টু তো চোঙের আয়তন, মানে শঙ্কুটা গলিয়েই চোঙটা হচ্ছে। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। দেখো এখানে পাই পাই কেটে যাচ্ছে, আর স্কোয়ার কাটছে। দেখো এই যে চোঙের যে এইচ, চোঙের এইচ তোমাকে বলে দিচ্ছি তো, চোঙের হাইট কত? 5। তাহলে আমি এখানে বসিয়ে দেবো এইচ এর ভ্যালু 5, আর এদিকে কি রয়েছে? 1/3 ইন্টু এইচ। তাহলে এইচ এর ভ্যালু কত বেরোচ্ছে? দেখো 3 5 15 সেন্টিমিটার। এই এইচটা কি? এই এইচটা হচ্ছে শঙ্কুর এইচ। বোঝা গেছে? শঙ্কুর উচ্চতা তাহলে কত বলেছে? 15 সেন্টিমিটার। কোন অপশানে আছে? দেখো অপশন বি এ আছে। তাহলে আমাদের অপশন বিটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে অঙ্কটা ছিল খুব ইজি, শুধু তুমি যদি ফর্মুলা দুটো জানো। চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলেছে দেখে নি। কত অঙ্কটা? দেখো পেজ নাম্বার 290 খোলো তোমরা। পেজ নাম্বার 290। পেজ নাম্বার 290 এর দেখো 15 এর 2 এর অঙ্কটা। পেজ নাম্বার 290 এর 15 এর 2 এর অঙ্কটা।
তোমরা পড়ো কি বলেছে তোমরা। কত? পেজ নাম্বার 290, তাই তো? পেজ নাম্বার 290 এর 15 এর 2 এর অঙ্কটা তোমরা পড়ো। পেজ নাম্বার 290 খোলো। ত্রিভুজ এবিসি একটা সমবাহু ত্রিভুজ, তাই তো? এবিসি সমবাহু ত্রিভুজ এবং এডি লম্ব বিসি। এবিসি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, তিনটে বাহুই সমান, এ বি সি। আর কি বলেছে? এডি মানে এইটা, এডি লম্ব বিসি মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে তোমাকে কি বার করতে দিয়েছে? দেখো তোমাকে বার করতে দিয়েছে হচ্ছে এডি স্কোয়ার, মানে এই যে এডি, এডি স্কোয়ার ইকুয়াল টু কত তোমায় বার করতে দিয়েছে। দেখো এই ত্রিভুজটা থেকে আমরা কি বলতে পারি? ত্রিভুজটা হচ্ছে বড় একটা ত্রিভুজ আছে এবিসি, আর একটা ত্রিভুজ আছে ছোট যেটা হচ্ছে এডিসি, তাই তো? তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার আমরা লিখতে পারি এই ছোট ত্রিভুজটা থেকে। এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার দেখো এই যে এসি বড় ত্রিভুজের আমরা কি জানি? এই বড় ত্রিভুজের এসি, এসি ইকুয়াল টু কি? প্রত্যেকটা বাহু তো সমান, আমরা লিখতে পারি তো এসি ইকুয়াল টু বিসি। ঠিক আছে, এই বিসি ইকুয়াল টু আবার কি? দেখো এই বিসি হচ্ছে এই যে ডিসি দৈর্ঘ্য আছে না, ডিসির দ্বিগুণই হচ্ছে তো বিসি। এইটা হচ্ছে ডিসি, আর একটা ডিসি মানে দুগুণ ডিসি করলেই সেটা বিসি হচ্ছে, দুগুণ ডিসি, বিসি ইকুয়াল টু 2 ডিসি। তাহলে দেখো এসি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু 2 ডিসি, তার মানে আমরা লিখতে পারি কি এসি ইকুয়াল টু 2 ডিসি। তাহলে আমরা এখানে এসির ভ্যালু বসিয়ে দেবো 2 ডিসি হোল স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। বোঝা গেছে? তাহলে কত হচ্ছে? 4 ডিসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। দেখো এডি স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসছি, ইকুয়াল টু কত হচ্ছে? 4 ডিসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার ইকুয়াল টু 3 ডিসি স্কোয়ার। তার মানে কত বেরোচ্ছে? এডি স্কোয়ারের ভ্যালু কত বেরোচ্ছে? 3 ডিসি স্কোয়ার। দেখো এটা কোন অপশানে আছে? এটা আছে দেখো অপশন নাম্বার সি তে। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক 10-এর অঙ্কটা। কি বলেছে 10-এর অঙ্কটা? তোমরা খোলো পেজ নাম্বার 228। দেখো তাহলে অঙ্কটা কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হয়েছে, তাহলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায়। একটা লম্ববৃত্তাকার শঙ্কু, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখেছে, কিন্তু প্রথমের থেকে দ্বিতীয়টায় উচ্চতাটা বাড়িয়ে দিয়েছে, তাহলে তার উচ্চতা যদি বাড়ে তাহলে আয়তনও বাড়বে। দেখো কিরকম জিনিসটা আমরা দেখে নিই। প্রথমে এইটা একটা শঙ্কু আছে, তাই তো? এর ব্যাসার্ধ কত? আর এর হাইট কত? এইচ। ঠিক আছে, আর একটা শঙ্কু আছে, এর ব্যাসার্ধ কত বলেছে? একই ব্যাসার্ধ দুটোর, সেম। এর হাইট কত বলেছে তোমাকে? দেখো এর হাইট বলে দিয়েছে এর দ্বিগুণ, মানে 2h লিখলাম। ঠিক আছে, তাহলে আমরা কি দেখব? প্রথমে দেখে নেবো এই শঙ্কুর আয়তন কত। তাহলে আমরা প্রথমে দেখব শঙ্কু 1, তাই তো? শঙ্কু 1 1 নম্বর শঙ্কু এটা, আর এটা হচ্ছে 2 নম্বর শঙ্কু। শঙ্কু 1 এর আয়তন কত বলো? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে এইচ এর ভ্যালু কত? ফর্মুলায় যে এইচ এর ভ্যালু সেটা হচ্ছে এখানে এইচ দিয়েছে, তাহলে আমরা লিখে দিচ্ছি 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, যেহেতু দুটো এইচই সেম। ঠিক আছে, এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? শঙ্কু 2। দেখো এই ক্ষেত্রে তোমাকে আমি ছবি দেখে আঁকাচ্ছি কেন? ছবি দেখে অঙ্কটা করলে তোমার বুঝতে সুবিধা হবে, কিন্তু এমসিকিউ করার জন্য তো তোমাকে ছবি আঁকার দরকার পড়ে না, তখন তুমি মনে মনেই ক্যালকুলেশন করতে পারবে, কিন্তু আমি ছবি এঁকে তোমাকে বেসিকটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো শঙ্কু 2 তে কি বলেছে? এরও কি 1/3 পাই আর স্কোয়ার এইচ আয়তনের ফর্মুলা। দেখো 1/3 ইন্টু পাই ইন্টু আর, তো আরই আছে, এর চেঞ্জ হয়নি, কিন্তু দেখো এইচ চেঞ্জ হয়ে গেছে, এই যে এইচ, এর এইচ হয়ে গেছে 2h, তাহলে আমি এইচ এর ভ্যালু বসিয়ে দেবো 2h। ঠিক আছে, দেখো এবার যদি আমরা শঙ্কু 1 এর, এটা কি?
এটা হচ্ছে আয়তন, তো এটাকে আমরা যদি V1 নাম দিলাম টোটালটার, ঠিক আছে, আমরা এটাকে নাম দিচ্ছি V2। দেখো তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এরকম 2 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, লিখতে পারি তো। দেখো এই যে টুটাকে সামনে নিলাম, বাকি তো 1/3 পাই আর স্কোয়ার এইচ আছে, তার মানে কি 2 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে কত আবার, দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে V1 ধরেছি আমরা, তার মানে আমরা লিখতে পারি কি V1। দেখো প্রথমে কি ছিল, প্রথমে ছিল V1 ছোট শঙ্কুটার আয়তন, তারপর শঙ্কুর উচ্চতা যখন 2h করে দিল, দ্বিগুণ করে দিল, তার আয়তনও দেখো দ্বিগুণ হয়ে গেল, টোয়াইস অফ V1। ঠিক আছে, তাহলে এবার কতটা বাড়লো, প্রথমে কত ছিল, প্রথমে ছিল V1, বেড়ে কত হলো 2V1, তাহলে বাড়লো কত, বাড়লো কত 2V1 মাইনাস V1, বেড়ে এইটা হলো, প্রথমে ছিল V1, 2V1 মাইনাস V1 হচ্ছে V1, তাহলে শতকরা কত, শতকরা পার্সেন্টেজ কত, কত বাড়লো V1 বাই কতর মধ্যে বাড়লো, সেটা ছিল V1 প্রথমে, V1 ইন্টু 100%। ক্লিয়ার, V1 কেটে গেল, উপরে 1 রয়েছে, তার মানে শতকরা কত বৃদ্ধি পেল, 100% বৃদ্ধি পেল। কোন অপশনে আছে দেখো, এটা অপশন নাম্বার এ আছে, অপশন নাম্বার এ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 100% বৃদ্ধি পেল। দেখো এটা এরকম এমসিকিউতে তুমি তখন ডাইরেক্টই করতে পারবে, কিভাবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর একটা কি ফর্মুলা আছে, ওটা তো 1/3 পাই আর স্কোয়ার এইচ, শুধু এইচ এর ভ্যালু একটা এইচ আছে আর একটাই 2h হয়ে যাচ্ছে, তাহলে তুমি দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা 2h হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, 2 উপরে গুণ হয়ে যাচ্ছে, 2 যখনই গুণ হয়ে যাচ্ছে তার মানে কি প্রথমটার থেকে দ্বিতীয়টায় দ্বিগুণ হয়ে যাচ্ছে আয়তন, দ্বিগুণ হয়ে গেলে কি হচ্ছে, মানে প্রথমে ধরো তোমার কাছে 100 টাকা ছিল, 100 টাকা থেকে 200 টাকা হয়ে গেল, তার মানে কি কত বাড়লো তোমার কাছে 200 মাইনাস 100, তাহলে 100 বাড়লো, কতর মধ্যে বাড়লো 100 বাই 100। ক্লিয়ার, তাহলে সেটাই পার্সেন্টেজে আমরা প্রকাশ করেছি। দেখো তোমরা তাহলে এগুলো ভালো করে প্র্যাকটিস করো, আজকে যে এমসিকিউ গুলো করলাম এগুলো যদি তোমরা ঠিকঠাক ভাবে করতে পারো এগুলোই পরীক্ষায় আসবে, আর এগুলো করলে তোমরা যে 36 বা 37 পাচ্ছিলে সেখানে আরো 2-3 মার্কস যোগ হয়ে তোমরা 40 আউট অফ 40 পেতে কোনো সমস্যা হবে না।